বলো নি। ছবিটা একটু মাঝখানে গেলে ভালো হয়, সাইডে হলো। এটা তুমি যদি ওই আউটলাইন গুলো সরিয়ে দাও তাহলে আরো বেটার। হ্যাঁ, হ্যাঁ, ব্ল্যাক কালারের যে বর্ডার গুলো যেগুলো আছে, ডিজাইন গুলো একটু তোমার আর্ট বোর্ডের মাঝখানে করবে, ঠিক আছে? আরেকটা দেখো জিমেলের, এটাও সেম, তোমার আউটলাইনটা সরিয়ে দেবে আর মাঝখানে রাখবে, আদারওয়াইজ ভালো হয়েছে। জিমেলের যে লোগোটা, এটা কি তুমি দেখে বানালে না ইয়ে থেকে বানালে? না মানে তোমার পেছনে আগে অ্যাকচুয়াল লোগোর লেয়ারটা দিয়েছিলে না পুরোটাই change আচ্ছা, মানে তুমি ওই ক্যানের ক্ষেত্রে আমরা যেরকম একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার দিয়ে লক করেছিলাম ওরকম করো, মানে ডাইরেক্ট আর্টবোর্ডের উপর করবে, তাই তো? তুমি একটা কাজ করবে, যখনই ড্র করবে এই তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডের লক লেয়ারটা নিয়ে, ঠিক আছে? কারণ এই জিমেল লোগোটা অ্যাকচুয়াল লোগোর থেকে একটু মানে সরু টাইপের হয়ে গেছে, থিন হয়ে গেছে, তাই না? যে কোনো ড্রয়িংই করবে যখন, তখন ওই পেছনে ধরো তুমি কিছু নিজের কিছু ছবি আঁকো, ঠিক আছে? তুমি ক্যানটা আঁকছো নিজে নিজে একটা ছবি আঁকো, তো ওটা তুমি আগে খাতায় এঁকে নেবে পেন্সিল দিয়ে একটা কিছু, সেদিন ছবি তুলে ওটাকে তোমার রেস্টুরেন্টে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করে দেবে, তারপর তার উপর ড্র করবে। আর কিছু করেছো, ইউআই কিছু করেছো? সেই ইউআই গুলো কিন্তু একটু করো, ঠিক আছে? তোমাদের ইউআইটাই তো মেন ফোকাস, এগুলো তো তোমাদের সাপোর্টিং টুল আর কি, ইউআইটা হেল্প করার জন্য। UI গুলো করো। তোমরা কেউ ওয়েবসাইটের ইউআই করো, সবাই অ্যাপের ইউআই আমাকে দেখি, ওয়েবসাইটের ইউআই কেউ দেখিয়েছি না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তোমাদের করি। আমরা একটু ওয়েবসাইট ডিজাইনও করার ওয়েবসাইট বা ট্যাবের ক্ষেত্রে ডিজাইন, ঠিক আছে? অনেক সময় রেসপন্সিভ রেসপন্সিভ ডিজাইন কিছু সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? তোমরা তো ওয়েবসাইট তৈরি করেছো ডিজিটাল মার্কেটিং, জানো তো রেসপন্সিভ ডিজাইন? দেখো, এটার জন্য আমাদের একটুখানি পাস্টে যেতে হবে। হচ্ছে গিয়ে, যখন কম্পিউটার প্রথম এসেছিল তখন তো তোমার পিসি ছিল, বড় বড় স্ক্রিন ছিল, ঠিক আছে? ল্যাপটপও ছিল। তো তখন যেমন ওয়েবসাইট ডিজাইনিং যে অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হচ্ছে, এইচটিএমএল, সিএসএস, তার পরবর্তীকালে জাভাস্ক্রিপ্ট, ওগুলো তৈরি হয়েছিল জাভাস্ক্রিপ্ট বা এইচটিএমএল। ডিজাইনিং এর জন্য যে টুল তো তৈরি হয়েছিল তোমার পিসি স্ক্রিন কে সাপোর্ট করে, পিসি স্ক্রিনের মতো একটা বড় চওড়া স্ক্রিনের মধ্যে ডিজাইন করে। এবার প্রবলেমটা কি হলো, যখন ল্যাপটপের পরে আরো প্রবলেম, যখন স্মার্টফোন এলো, তখন কি হলো, সেম ওয়েবসাইট ওকে পিসির বদলে স্মার্টফোন থেকে এখন তো ডিজিটাল ওয়াচেও লোকের ওয়েবসাইট খুলে এরকম আস্তে আস্তে ডিভাইসের সাইজ গুলো ছোট হতো। এটাকে ট্যাকেল করার জন্য প্রথমে ডেভেলপাররা একটা সলিউশন বানিয়েছিল, বাট সলিউশনটা অতটা ভালো ছিল না। সেটা কি ছিল, যে একটা ওয়েবসাইট বানানো হতো যেটা ডেডিকেটেডলি পিসিতে চলতো, মানে এই যে আর এরকম একটা চওড়া স্ক্রিন, তার মধ্যে যেটা
দেখতে ভালো লাগবে এরকম টাইপের ডিজাইন বানানো। আর মোবাইলের জন্য একদম আলাদা একটা ওয়েবসাইট বানানো, যেটা শুধুমাত্র মোবাইল। ওয়েবসাইটের ইউআইটা যেটা আছে যদি কেউ মোবাইলে করে তাহলে ভালো লাগে। ফর এক্সাম্পল, তোমরা যদি কখনো মোবাইলে ক্রোমের মধ্যে কোনো ওয়েবসাইট খুলে ডেস্কটপ সাইট অপশনটাকে অন করে দাও, দেখবে যে খুব বাজে একটা ইউআই হয়ে যায়, কিছু বোঝা যাচ্ছে। এরকম ধরনের তখনকার দিনে হতো যে ইউআই গুলো ফোনে খুললে এরকম লাগবে, আবার ফোনের ইউআই গুলো পিসিতে খুললে এরকম একটা অদ্ভুত টাইপের। ঠিক আছে, তো এটা একটা টেম্পোরারি সলিউশন বিভিন্ন ডিভাইসের জন্য। দেন এটা দেখলো যে এটার কস্টিংও বেশি, এটার জন্য টাইমও বেশি যায়, সব দিক থেকে এটার জন্য প্রবলেম। তার জন্য বাজারে এলো তোমার রেসপন্সিভ ডিজাইনের। এটা কি? এটা হলো তুমি কোড একবারই লিখো, ইউআই তুমি একবারই তৈরি করো, সেই সেম ইউআইটা তোমার পিসিতেও দেখতে ভালো লাগবে, আবার তোমার মোবাইলেও দেখতে। ফর এক্সাম্পল ফেসবুক, ফেসবুক তোমরা যদি কখনো ল্যাপটপে খোলো, দেখবে ল্যাপটপেও দেখতে যেরকম, ল্যাপটপে কম্পোনেন্ট গুলো যেগুলো আছে, যেমন একটা ফিড আছে, লেফট সাইডে একটা তোমার বার আছে যার মধ্যে তুমি যে প্রোফাইল দেখতে পারো, অপশন আছে। রাইট সাইডে কিছু আর জিনিস আছে, উপরে তোমার মেসেজ করার জন্য একটা আইকন আছে, নোটিফিকেশন দেখার জন্য একটা আইকন। এক্স্যাক্টলি সেম জিনিসগুলো তুমি মোবাইলে খুললেও দেখো, বাট ডিফারেন্স দেখো। ডিফারেন্স যেহেতু মোবাইলের স্পেস, ওই জন্য তোমার এই যে ডেস্কটপে খুললে লেফট সাইডে তুমি যে মেনুটা দেখো, ওটা সরিয়ে দিয়ে একটা হ্যামবার্গার মেনু, যাতে তোমার ওই স্পেসটা দেখাতে না হয়। হ্যামবার্গার মেনুটা কেউ যদি খোলে দেন ওই ওই অপশন গুলো আছে। ঠিক আছে? আবার উপরে যে নেভিগেশনের যে আইকন গুলো আছে, মেসেজিং এর আইকন, নোটিফিকেশনের আইকন, এগুলোর তোমার ডেস্কটপে স্পেসিংটা অনেক বেশি, সাইজটা অনেক বড়। বাট মোবাইলে যেহেতু স্ক্রিন সাইজটাই কম, তাহলে ওগুলো স্পেসিং গুলো কম, আবার সাইজ গুলো ছোট। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি রেসপন্সিভ ডিজাইন, মানে এমন একটা ডিজাইন তৈরি করা যেটা থ্রু আউট ডেস্কটপ, থ্রু আউট ট্যাব, থ্রু আউট ফোন, যে কোনো ডিভাইসেই খুব ভালোভাবে চলে। এবার তুমি জিজ্ঞেস করতে পারো যে এটা তৈরি করার আমাদের প্রসেস। প্রসেস হচ্ছে আমাদের এমন করে থিঙ্কিংটা রাখতে হবে যে আমার ওয়েবসাইটে, আমি একটা এক্সাম্পল খুব বেসিক একটা দেখা যাচ্ছে তো screen? এটা আমার কাছে একটা ডেস্কটপের ইউআইএস, এটা এবার আমি যখন ডেস্কটপের ইউআই বানাচ্ছিলাম তখন ধরো আমি একটা ই কমার্স সাইট বানাচ্ছি, বা ইকনের যে এক্সাম্পল জোম্যাটোর মতো একটা বানাচ্ছি। সেখানে কি আছে, সেখানে তোমার এরকম ফুডের অনেকগুলো বা দোকানের অনেকগুলো অপশন, কার্ড যেটাকে আমরা বলি, কতগুলো কার্ড আছে, এটা একটা প্রথম দোকান, এটা সেকেন্ড দোকান, প্রচুর দোকান আছে। ঠিক আছে, দেন এখানে যখন হয়ে গেল আবার নিচে নিচে করে যেমন করে চলতে। বাট প্রবলেমটা কি দেখো, আমি যদি এখানে মানে ডেস্কটপ স্ক্রিনের জন্য একটা রোতে চারখানা কার্ড, ও চারখানা কার্ড যদি আমি এইখানে ধরাতে যাই, ঠিক আছে, প্রথম প্রবলেম হচ্ছে যদি সেম সাইজের হয়, তাহলে বাকি দুখানা কার্ড আমার স্ক্রিন থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, এরকম সেম হাইট আর, ঠিক আছে, ধরো আমি এটাকে এখানে নিয়ে চলে এলাম। ঠিক আছে, আমি যদি এখানে চারখানা বসাতে যাই, ক্লিয়ারলি দেখছি যে কোনো রকমে একটা ধরছি, বাকিগুলো তো ধরছেই। দেন আর কি হতে পারে, আর এক হচ্ছে গিয়ে স্ক্রিন ছেড়ে বেরিয়ে যেতে পারে, আর দেন হচ্ছে গিয়ে তোমার প্রপারলি ভিজিবল হবে না প্রত্যেকটা card। এই কার্ডের পুরোটা দেখা যাবে, এই কার্ডের অর্ধেকটা দেখা যাবে, যেটা এর জন্য খারাপ, আবার ইউজার এক্সপিরিয়েন্স এর জন্য খারাপ। তো সলিউশন সলিউশন হচ্ছে আমি এখানে মোবাইল পিসি ডিভাইসের জন্য যেহেতু বেশি উইক পাচ্ছি, জায়গাটাকে আমার ভরাতে হচ্ছে, তা আমি একটা রোতে চারটে কার্ড দেখে অসুবিধা। বাট যেহেতু মোবাইল স্ক্রিনের সাইজটা কম, তা আমার চারটে আমি কেন, খানা দেখো। ঠিক আছে, একখানাও দেখাতে পারছি, সমস্যা নেই, বাট একখানাটা একটু বেশি খালি আর বড় হয়ে যাবে, ওই দুখানা করে দেখাই। ওকে, আমি কি করবো, জাস্ট এটার সাইজটা ছোট করবো, এত বড় সাইজ আমার দরকার নেই, কারণ ডেস্কটপে একটা লোক
যত বড় কার্ড দেখবে তার ফোনে অত বড় কার্ড দেখা চলে, ছোট কার্ড হলেও তো দেখতে পাবে। আমি এগুলো সাইজ গুলো ছোট করবো, আর একটার জায়গায় কি করবো, জাস্ট দুটো কার্ড করবো। ঠিক আছে, দেন আবার এখানে আবার নিচে দিয়ে এবার নিচে নিচে করে দিবো। এরকম করে চলতে থাকবে। Okay? এইটা হলো একটা কাইন্ড অফ বেসিক লেভেলে আমরা রেসপন্সিভ ডিজাইন বানাবো। এবার তুমি বলবে রেসপন্সিভ ডিজাইন বানালাম যে এখানে আলাদাটা কি? আলাদাটা হলো তোমাকে গ্রিডটা এরকম করেই ভাবতে হবে যে এরকম করেই ডিজাইনটা বানাতে হবে যেটাকে তুমি যে কোনো সাইজের স্ক্রিনের জন্য ট্রান্সফর্ম করবে। যেমন এখান থেকে এই ডিজাইন থেকে এই ডিজাইনে যাওয়া কত সহজ না? এরকম আমি খালি এই ডিজাইন থেকে এখানে যাওয়ার জন্য কি করবো, এটা হাইট আর উইডথটা কমাবো, সাইজটা ছোট করবো, আর একটা রোতে চারটের জায়গায় দুটো ছবি। এটা যে কোনো ডেভেলপার যখন কোড করবে বা ওয়ার্ডপ্রেস এর যে কোনো সাইটে যখন বানাবে, এই চেঞ্জ করার জন্য খুব ইজি। বাট যদি এটা না করে একটা খুব কমপ্লেক্স কিছু চেঞ্জ, যে এইখান থেকে এই স্ক্রিন থেকে এই স্ক্রিনে আসার জন্য, ইন কেস ধরো যে এখানে তো আমার মাত্র দুখানা চেঞ্জ করতে, সাইজ ছোট করতে হলো আর রোতে চারটের জায়গায় দুটো। বাট ইন কেস কোনো একটা কন্ডিশনে ধরো এই এই স্ক্রিন থেকে এই স্ক্রিনে আসার জন্য আমাকে 100-র ওপরে বেশি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাতে প্রবলেম কি হচ্ছে? তোমার টাইম এক্সট্রা যাবে এই ডিজাইনটাকে রেসপন্সিভ করার জন্য, আর কি হবে, তোমার রিসোর্স বেশি খরচ হবে। ঠিক আছে, তো আমাদেরকে অ্যাজ আ ওয়েব ডেভেলপার কি করতে হবে না, এরকম করে গ্রিড গুলো ডিজাইন করতে হবে যাতে সবচেয়ে কম ইনপুটে আমরা যে কোনো ডিভাইসের মধ্যে সবচেয়ে কম ইনপুট বললাম এরকম, সাইজটা ছোট করলাম বা একটা রোতে চারটে, চারটের জায়গায় দুটো আমি দেখালাম। এবার আরেকটা কি অপটিমাইজেশন এখানে করা যেতে পারে, যে ধরো যদি তোমার ওয়েবসাইটের মধ্যে কোনো সাইড বার, ঠিক আছে, তো ধরো এটা আমি ডিলিট করলাম, এটা হচ্ছে সাইড বার। সাইড বার মানে ধরো এবার আমি ফুড ডেলিভারি থেকে ই কমার্স এরকম বিষয়টা না, একটা কার্ড দিলাম। এবার অ্যামাজনে যেরকম থাকে, এখানে কিছু ফিল্টার করার অপশন আছে, যে এটা হচ্ছে গিয়ে প্রাইস এত থেকে এতর মধ্যে থাকবে, দেন এটা হচ্ছে এই প্রোডাক্টের ক্যাটাগরি। ঠিক আছে, এবার প্রবলেমটা কি হচ্ছে যে আমি সাইড বারটাকে মোবাইলের এখানে সবসময় ওপেন রাখতে পারবো, কারণ কারণ মোবাইলের স্ক্রিনটা এমনি এতটা ছোট, তার মধ্যে যদি আমি এত বড় একটা জিনিস ওপেন রাখি, তাহলে আমার অর্ধেক স্পেস এমনি ভরা থাকবে। কাজ করার মধ্যে জায়গায় থাকবে, আর এখানে ইউআই আমি দেখাতে পারবো না, ছোট ছোট হয়ে যাবে। তার সলিউশনটা কি, আমি আগের দিন এটা বলছিলাম যে হ্যামবার্গার আইকন এখানে প্লেস করো, সেটা কি সার্চ করলে পাই। করবো জাস্ট মোবাইলে এই জিনিসটাকে আমি এখানে, এবার যখনই কেউ এইটাকে প্রেস করবে, যেটা ফেসবুকে হয়, তো এই আইকনটাকে যখনই কেউ প্রেস করবে তখন অ্যানিমেশন করে এই সেকশনটা, আবার এটাকে প্রেস করলে আবার বন্ধ। তাতে কি এটাকে কম্পোনেন্ট হিসেবে ড্রয়ার বলে এই কম্পোনেন্ট, কেননা আমরা যেমন আলমারির ড্রয়ার খুলি বা বন্ধ করি, ওরকম টাইপের একটা ফিলিং দেয় এটা, আইকন গুলোকে এক্সপ্যান্ড করে কন্ট্রাক্ট করে, তো এটাকে ড্রয়ার বলে। এইটা অ্যাড করলে কি হলো দেখো, অ্যাকচুয়ালি আমার স্ক্রিনে এই কম্পোনেন্টটা নেই, বাট একটা আইকন আছে যেটা দিয়ে এটা বোঝাচ্ছে যে এই যখন এর দরকার হবে তখন কম্পোনেন্টটাকে এখানে রেন্ডার করতে হবে। ঠিক আছে, তো রেসপন্সিভ ডিজাইন বানানোর জন্য আমাদের এই ধরনের অপটিমাইজেশন গুলো করতে হবে। আমি এটাই বলছি যে তোমরা ওয়েবসাইটের ডিজাইনও বানাও, কেন তাহলে যখন ওয়েবসাইটের ডিজাইন বানাবে তখন তোমরা এই জিনিসগুলো রেসপন্সিভ কি করে করতে হবে সেটা বুঝতে হবে। এমন খুব কমপ্লেক্স ওয়েবসাইটের ডিজাইন বানাবে না যেটা রেসপন্সিভ করতে খুব প্রবলেম, বানাবে ইজিলি যেগুলোকে ইজিলি তোমার মোবাইলের মধ্যে কনভার্ট করে দেয় এবং দেখতেও অ্যাট্রাক্টিভ। এই পয়েন্টটা কিন্তু সবসময় কনসেপ্ট, দেখতে সমস্ত ডিভাইসে যেন অ্যাট্রাক্টিভ না হয়, যে ওয়েবসাইটে খুব ভালো লাগছে বাট মোবাইলে অতটা ভালো লাগছে। এইরকম এই জিনিসগুলো 2018-19 সালে খুব চলছে, যে মানে আহ, খালি পিসি ডিভাইসের জন্য দেখতে খুব ভালো লাগছে বাট মোবাইল ভালো লাগছে। ঠিক আছে, বাট এই জিনিসগুলো এখন চলে না, তার কারণ হচ্ছে কি এখন সার্বিকভাবে তোমার ওয়েবসাইট যারা দেখতে আছে, যারা ইউজার, তার 65 থেকে 85% হচ্ছে মোবাইল। ঠিক আছে, তো যদি ওয়েবসাইটের ডিজাইন কখনো বানাও, সবসময় প্রাইমারি ফোকাস করবো ওটা যেন মোবাইল ফ্রেন্ড। ঠিক আছে, এটা আমাদের নিজেদের প্রজেক্টও আমরা এখন করেছি, অনেকবার আমাদের প্রবলেমটা হয়েছে যে আমরা বেশি করে ওয়েবসাইট মানে এর জন্য ওয়েবসাইটটাকে ভালো বানাতে গিয়ে মোবাইলে তখন ওটাকে রেসপন্সিভ করতে আমাদের প্রবলেম, তাতে আমাদের ইউজার রিটেনশন অনেক কমে, এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তোমরা ফোকাস করবে সবসময়
তোমাদের ডিজাইনটা যেন প্রাইমারিলি মোবাইল থেকে। আমি তোমাদের অর্ডারটা বলে দিই। সবচেয়ে বেশি ইউজার হয় হচ্ছে মোবাইল থেকে, দেন হয় তোমার ডেস্কটপ থেকে, দেন হয় তোমার প্যাড থেকে, প্যাড ল্যাপটপের থেকে ছোট একটু এই জিনিসগুলো থেকে। আর একদম একদম কম হয়ে হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচ এসব, ঠিক আছে। স্মার্ট ওয়াচের জন্য বা তোমার এখনকার দিনে এসছে নয় ফোল্ডেবল ফোন, ওর জন্য কেউ অতটা ফোকাস করে ইউআই বানায় না, যদি না অ্যাপটা যেটা বানাচ্ছে সেটা স্পেসিফিক্যালি স্মার্ট ওয়াচের জন্য, ফিটনেস ট্র্যাকিং অ্যাপ। আদারওয়াইজ তো এই স্মার্ট ওয়াচ বা ফোল্ডেবল ফোন এর জন্য ফোকাস করে কিন্তু ইউআই বানায়, ঠিক আছে। এইটা হচ্ছে অল অ্যাবাউট রেসপন্সিভ। বুঝতে পারলে জিনিসটা? বুঝতে পেরেছো তো? কোনো ডাউট? ঠিক আছে। নাদিম? ওকে। শুভম দোস্ত? দোস্ত আছো? তো এই মনে, ঠিক আছে আসলে রিপ্লাই। ঠিক আছে এবার আগে হয়েছে। নাদিম করেছো প্র্যাকটিস? দেখো তো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ তোমার ওই ভয়েস শুনে মনে হচ্ছে তুমি অন্য ডিভাইস। ঠিক আছে সমস্যা নেই। হুম হুম ঠিক আছে। শুভম? হুম। তোমার যে দুটো ডাউট ছিল ওটা তো আমি ডকুমেন্ট দিতে পারিনি আজকে ক্লাসে, দেখি ঠিক আছে, এখনই দেখি। আমার স্ক্রিন চলছে না, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, মিউজিকের অ্যাপটা তাই তো? আচ্ছা ওকে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার তোমার স্ক্রিন গুলো, মোবাইলের স্ক্রিন গুলো এখনো এটার হাইট ছোট আর width বেশি কেন? ফ্রেমটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, বুঝেছি। মাঝে মাঝে একটু দেয় ওরকম হাইট। আচ্ছা, এটা কি তোমার আগের ডিজাইনটারই কন্টিনিউ? আচ্ছা আচ্ছা, গোস্ত নেটওয়ার্ক, ঠিক আছে। ওটা কি লোডিং পেজ? অ্যানিমেশন গুলো দিচ্ছে, ভালো লাগছে। ব্যাকের অপশন। আমি একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করি, তোমার আহ, এই যে মোস্ট পপুলার মিউজিক যে কার্ড গুলো আছে, এইটা দেখো লেফট সাইডে একটা জায়গা খালি রেখেছে, আবার রাইট সাইডে একটা জায়গা খালি, ইকুয়াল স্পেস। বাট প্রবলেমটা হচ্ছে এই যে যে তোমার ওয়ার্কআউট পডকাস্ট এই এই যে হেডিংস গুলো আছে, এগুলো রাইট সাইডে পুরোটা চলে গেছে,
মানে এই জিনিসটা তুমি বোঝাতে চাইছো এটা যে সোয়াইপ করলে ওই হয়ে যাবে, তাই তো? এবার এখানে সমস্যাটা হচ্ছে, যেহেতু উপর এবং নিচ দিকেই আমার রাইট সাইডে একটা গ্যাপ আছে, বাট এই সেকশনটা যদি নেই, তাহলে একটু ওটা অড লাগে। ঠিক আছে, এই জিনিসটা সেমই রাখো, সোয়াইপ করার মতোই রাখো, বাট এই ফ্রেমটার একটা বর্ডার দিই, যেটা তোমার এই রাইট সাইডে যে বর্ডারটা মেনটেন করছে, এই সেগমেন্টটার জন্য সেম বর্ডার। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হুম। এই পুরোটাই কি চ্যাট জিপিটি থেকে করেছো? কি একটা পেজই করে? আচ্ছা, ওই পেজ গুলো ভালো হয়েছে যেগুলো তোমার লিস্ট গুলো দেখাচ্ছে। শুধু একটু সার্চ পেজটা যেটা আছে ওটা অনেকটাই খালি খালি লাগে। একবার সার্চ পেজটা খোলো। হ্যাঁ, দেখো এখানে যে যে জায়গাগুলো আছে ওটা পুরোটাই খালি। আর প্রবলেম, তোমার এখানে কিছু প্রিভিয়াস সার্চ দেখাচ্ছে, বাট কারোর যদি কোনো প্রিভিয়াস সার্চ না থাকে সেক্ষেত্রে কি পুরোটাই খালি থাকে? স্টিল যদি কেউ ধরো ব্যাক করে দেয়, ঠিক আছে, যদি কেউ সার্চ করতে করতে ব্যাক করে দেয়, তাহলে পুরো স্পেসটাই তোমার খালি লাগবে, তাই না? হ্যাঁ, তুমি স্পটিফাই থেকে এটা প্রিপারেশন নিতে পারো, দেখবে স্পটিফাইতে ওদের যে মোস্ট পপুলার জিনিসগুলো চলছে বা প্লেলিস্ট গুলো বা লাইক সংস এর প্লেলিস্ট, সেটা দেখবে নিচে অ্যাড করে স্পেসটা ভরানো যায়। অ্যানিমেশন গুলো ভালো হয়েছে। হ্যাঁ, আর আর কিছু করেছো? আচ্ছা, আগের দিন একটা ফিক্স করেছো ওটা? জুম আউট করো, মানে পুরোটা করো। ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট দুটো সমস্যা, একটা হচ্ছে গিয়ে এই নিউ এই নিউ কালেকশন আর মেন্স ফ্যাশন এই দুটোর মাঝখানে যে গ্যাপটা, এটা অনেকটা কম আছে। ফ্যাশন আর বাই এই দুটোর মাঝখানে গ্যাপটা বেশি আছে, ঠিক আছে? তো এই গ্যাপিং এর যেটা ইউনিফর্মনেসটা একটু বজায় রাখো, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে, দেখো তোমার তোমার পোস্টের মেন ফোকাস হচ্ছে তোমার ব্র্যান্ডকে প্রমোট করা, ঠিক আছে? আর তুমি এখানে যে ব্র্যান্ডটাকে চুজ করেছো সেটার অলরেডি একটা ওয়েট আছে, ঠিক আছে, মানে পরিচিত ব্র্যান্ড। তো তুমি এই কেলভিন ক্লেন কথাটাকে আরো বড় করো, মেন ফোকাসে আনো, ঠিক আছে? কারণ তোমার ব্র্যান্ডের নাম দেখেই লোক ওই পোস্টার দিকে যায়। নিজের ছোট ব্র্যান্ড হচ্ছে তোমার আউটফিটটা দেখে হতো, বাট যেহেতু একটা বড় ব্র্যান্ড চুজ করেছে, তো ব্র্যান্ডের নামটা যত বড় করবে তত লোকের ফোকাস, ঠিক আছে? আর ইলাস্ট্রেটারে কিছু করোনি? ওকে, ঠিক আছে, আস্তে আস্তে করো। তুমি কি ক্যানটা করেছিলে? আমাকে দেখিয়ে দিতে হবে। ও হ্যাঁ, তো ওই ওই লোগোটারই ওই সার্কেল করার ওটা ছিল না টেক্সটটা? হ্যাঁ, আমি এক্ষুনি দেখি। ডিলিট করে দেবো, হ্যাঁ। ওকে, ঠিক আছে, একদম ঠিক আছে, এখন খালি ওইটা একটু এন্ড করতে হবে, বাকি তো ঠিক। ওকে, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ, স্টপ করো। আর তোমাদের আগের দিন প্রম্পটিং নিয়ে কোনো প্রবলেম আছে? কারো কোনো ডাউট আছে? তো অসুবিধা আছে? হ্যাঁ, তোমরা ওই ওপেন এআই এর যে ডকুমেন্টেশনটা দিয়েছিলাম ওটা পড়েছিলে? ওকে, ওটা দেখবে আস্তে আস্তে। যত দেখো, আমি যে প্রম্পটটা দিচ্ছি শুধুমাত্র ওটা দেখে কিন্তু ওটা থেকে চেঞ্জ করে কিন্তু করো না। ওরা নিজেদের মতো প্রম্পট লিখে দেখো কোন জায়গাটা ল্যাক, এই জায়গাগুলো ফোকাস।
এবার চ্যাট জিপিটি যে ইউআইটা তৈরি করছে, নট নেসেসারিলি তোমাকে ওইটার মধ্যেই সবকিছু করতে হবে। যদি ওটার বিয়ন্ড কিছু চেঞ্জেস করতে চাও, যেটা আমি তোমায় বললাম, রাইট সাইডে মার্জিন এক্সেট্রা এক্সেট্রা, ওর মধ্যে আমি তুমি করতেই পারো। তো তোমাদের কারিকুলাম কারিকুলাম মধ্যে এআই এর টপিকের ভিতরে তো তোমার এআই দেখানো হচ্ছে যে লিওনার্দো এটা দেখিয়ে দিয়েছে, আর একটা ছিল মিড, ঠিক আছে? মিড জার্নি হচ্ছে সেম জিনিস, সেম জিনিস, তো ওটা পেড। আমি তোমাদের ওটার কি বলবো, কিছু কাজই দেখাতে পারি, কিছু দেখাতে পারি, বাট করে ইউজ তখনই করবে তোমরা যখন ধরো কোনো কোম্পানি তোমরা গেছো যে তোমাদের টাস্ক দেওয়া হয়েছে যে মিড, আমি তখনই বলবো না যে পেড ভার্সন তোমরা ইউজ করে ছবি দেবে। কারণ হচ্ছে, কারণটা তুমি বলছি। প্রথম কারণ যে আজ থেকে 3 সপ্তাহ আগে চ্যাট জিপিটি অনেকটাই স্ট্রং হয়েছে, যেটা যখন কোর্স ডিজাইন করা হয়েছিল তখন সেটা ছিল না। তখন ইউআই ডিজাইনও করে গেছে আগের দিন বলছি। তো তোমরা এখন তোমাদের কাজের জন্য প্রাইমারিলি চ্যাট জিপিটি ইমেজ জেনারেশন মডেল ইউজ করতে পারো, এটা প্রবলেম। বিজ্ঞানী যেটা প্রবলেম, বিজ্ঞানী কিন্তু এরকম টাইপের ইউআই ডিজাইন বা কোনো রকম মকআপ ডিজাইন এক্সেট্রা করতে পারে, ঠিক আছে? ওর ইমেজ জেনারেশনটা ভালো হয় যেহেতু পেড ভালো হয়, ঠিক আছে? বাট ইউআই ডিজাইনের সাথে ইউটিলিটিটা অনেকটা ম্যাচ করে না। এবার তোমরা প্রম্পটিং কি সেটা সম্পর্কে জেনে গেছো, প্রম্পটিং কি করে করতে হয় জেনে গেছো, কি পজিটিভ পয়েন্ট আছে কি অ্যাভয়েড করতে হয় সবই জেনে গেছো। এবার তোমরা যে কোনো এআই হোক না কেন, ঠিক আছে? তো তোমরা যদি কখনো পাও কোনো মিড জার্নির কোনো ফ্রি ভার্সনের অ্যাক্সেস পাও কখনো, ট্রাই করে দেখতে পারো, মোরলেস সেম এই হবে। আরেকটা বিষয় যে আগে ডিসকর্ডে তোমার মিড জার্নির ফ্রি ভার্সনে ফ্রি ইউজ করতে দিত, এখন আর দেয় না, ঠিক আছে? সমস্যা নেই, মিড জার্নির জায়গায় এখন সুর এআই মডেল তৈরি হয়ে গেছে, যেটা বললাম জার্নির বেসিক পারপাসটা আমাদের ওয়েব ডিজাইনের সাথে অতটা এখন অ্যালাইন করছে না। চ্যাট জিপিটি বেটার, ঠিক আছে? তা আমি তোমাদের প্রিভিউ কিছু দেখাতে পারি যে তোমাদের কারিকুলামের মধ্যে ছিল যে বিষয়টা। তোমরা যদি দেখতে চাও যে কি করে জেনারেশন করে, সেমই প্রসেস, ওই প্রম্পট দেবে, মডেল করে সেমই প্রসেস। তাও যদি তোমাদের মনে হয় যে মিডজেনে কি করে কাজ করে তো দেখতে চাও, তো তাহলে বলবে আমাকে, আমি next step এ দেখবো। ঠিক আছে? মিড জার্নি বেসিক্যালি বেশি পপুলার হয়েছিল এরকম ধরনের আর্টিস্টিক জিনিসগুলো তৈরি করা, ঠিক আছে? এই এরকম ধরনের যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে তোমাকে খুব ক্রিয়েটিভলি তোমার ডিজাইনের মধ্যে প্লেস করতে হবে, ঠিক আছে? মানে আহ ও সরি, দেখা যাচ্ছে তো? এই এরকম ধরনের ইমেজ, ঠিক আছে? এবার তুমি বলতে পারো যে এরকম ধরনের ইমেজ আমি ইউআই তে কোথায় ইউজ করতে পারি। অনেক সময় দেখবে আহ, একটা ওয়েবসাইট, আমি তোমাদের অ্যাওয়ার্ডস বলে একটা ওয়েবসাইট, এখানে কি হয় বলতো, এখানে ইয়ারলি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে স্টানিং যে ইউআই আছে ওয়েবসাইটের বা অ্যাপের, অ্যাপের এখানে ইনক্লুড করা হয় না, ওয়েবসাইটে জেনারেট করা হয়। আহ, পুরো ইয়ার জুড়ে যেগুলো স্টানিং সবচেয়ে ইউআই আছে সেগুলোকে এখানে অ্যাড করা হয়, প্রাইজ পাওয়া হয়। বলতে পারো একটা ওয়েবসাইটদের জন্য একটা অস্কারের মতো একটা, ঠিক আছে? আমার আমাকে কথা শোনা যাচ্ছে, নেট কানেকশন তো ভালো না। শোনা যাচ্ছে আমার কথা? সেটা চলছে না।
আমার চলছে না কোনো কারণে, তোমরা এটা একটু এক্সপ্লোর করে দেখবে। এখানে দেখবে, এখানে অনেক ইউনিক টাইপ অফ ওয়েবসাইট আছে, ঠিক আছে। ওয়েবসাইট আমরা যেরকম সবসময় ভাবি যে একটা ওয়েবসাইট মানে খুব প্রফেশনাল টাইপের হবে, তো খুব বাধা ধরা কিছু জিনিস, যে উপরে নেভিগেশন থাকবে, হিরো সেকশনে একটা এরকম ডান দিকে ছবি, বাদিকে টেক্সট, আর কিছু বাটন থাকবে। এই যে আমাদের গথিক চিন্তা ভাবনা, এগুলোর এগেনস্টে গিয়ে একটা ক্রিয়েটিভিটি দেখানোর সাইট বলতে পারো চ্যাপ, ঠিক আছে। সেখানে দেখবে বিভিন্ন টাইপ অফ অ্যানিমেশন দিয়ে এক্সেট্রা এক্সেট্রা করে প্রচুর ইউনিক করছে। যত দেখবে তত দেখবে প্রচুর আইডিয়া পাচ্ছে, ঠিক আছে। এখানে এই ধরনের ইমেজ গুলো, ইয়ে ফাঙ্কি ইমেজ যেগুলো বলতে পারো, ওগুলো খুব কাজে আসে। তুমি চাইছো যে তোমার ওয়েবসাইটে থ্রু আউট দ্য ওয়েবসাইট এরকম 3D মডেল থাকবে, সেরকম ধরনের তুমি মিডজার্নি থেকে জেনারেট করতে পারো, বাট যেটা বললাম অল্টারনেটিভ হিসেবে লিওনার্দো থেকে জেনারেট করতে পারো, চ্যাট জিপিটি থেকে জেনারেট, ঠিক আছে। এই ক্রিয়েটিভিটি হচ্ছে এখানে ইমেজ জেনারেশন। অথবা অথবা আরেকটা কোথায় করা যেতে পারে, যে তুমি কোনো প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করো, ঠিক আছে, সেখানে অনেক সময় ইমেজের প্রয়োজন পড়ে। এটা আগের দিনও বলছি। সেখানে image যেরকম চাইছে, ধরো তুমি কোনো একটা অফিসের জন্য বা কোনো একটা কোম্পানির জন্য তুমি তাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দিচ্ছ। সেখানে তোমার একটা কোনো ব্লগ পোস্ট আছে, ব্লগ পোস্টের মধ্যে তোমার একটা সুন্দর ছবি লাগাতে হবে, এরকম একটা অফিস স্পেসের মধ্যে চারটি লোক মিটিং করছে, এরকম তুমি এখন গুগলে সার্চ করলে ভালো রেজাল্ট পাবে না। তো বললে তুমি এআই কে বললে ছবি জেনারেট করি, তো দেন লাগিয়ে দিলে, ঠিক আছে, তোমার ওয়েবসাইটটাও দেখতে অনেক সুন্দর। এই ধরনের কাজগুলো অ্যাসিস্ট করার জন্য এআই তোমাকে হেল্প করবে। তো এআই এর পার্টটা মোটামুটি আমাদের কমপ্লিট হলো। আর এবার আমি, তোমার যে দুটো ডাউট ছিল সেগুলো আমি দেখাবো। প্রথম ডাউট যেটা ছিল, কোন থেকে টেক্সট কি করে বেন্ড করবে, টেক্সটের কি। ঠিক আছে, ওর ডাউটটা ছিল টেক্সট কি করে বেন্ড করতে হবে, এবং একটা গোল জায়গার মধ্যে কি করে আমি গোল করে টেক্সটটা লিখি। ঠিক আছে, তার জন্য প্রথমে এটা করতে হবে তোমাকে, একটা এলিপস টুল তুমি নিবে। এবার যেরকম পাঁচের মধ্যে তুমি লিখতে চাইছো, মানে যেটা লিখতে চাইছো তার কার্ভটা তো বিভিন্ন রকম হতে পারে, একটা সার্কেলের কার্ভও হতে পারে, আবার একটা ইলিপ্টিক্যাল শেপের, এরকম শেপের মধ্যেও লেখা হতে পারে, ঠিক আছে, যে কোনো হতে পারে। তো আমরা ফর নাও একটা সার্কুলার শেপের মধ্যেই, তো এটা আমাদের সার্কুলার শেপ, সার্কেলটা নিয়ে press করে দিলাম। এবার দেখো, টেক্সট টুলের মধ্যে তুমি যদি রাইট ক্লিক করো, এটা তোমার এখন সিলেক্টেড হয়েছে, এটা হচ্ছে টাইপ। আরেকটা থার্ড অপশন কি আছে, ভার্টিক্যাল টাইপ। ভার্টিক্যাল টাইপ মানে নাম শুনে বোঝা যাচ্ছে এটা, এটা দিয়ে যখন তুমি টাইপ করবে, তখন তোমার প্রত্যেকটা যে লেটার আছে ওগুলো নিচে নিচে টাইপ, এমনিতে পাশাপাশি টাইপ হবে। ভার্টিক্যাল টাইপ করলে নিচে নিচে টাইপ হবে। তো আরেকটা কি আছে, টাইপ অন আ পাথ। এটা খুব ইম্পর্টেন্ট। এটা সিলেক্ট করে তুমি দেখো, যে কোনো পাথে যদি সিলেক্ট করো, সেই পাথটা ফলো করে তোমার টেক্সট, ঠিক আছে, নট নেসেসারিলি তুমি এটা বেন্ড করে খালি টেক্সট লেখার জন্য use করো। তুমি ধরো কোনো পেন টুলের মধ্যে কোনো ইউনিক শেপ তৈরি করো, এবার তুমি চাইছো তোমার টেক্সটটা ওই ওই ইউনিক শেপটা ফলো করে যাবে। সেখানে তুমি ওই পাথটা বানিয়ে দেন এই তোমার এই টাইপ অন পাথ টুল সিলেক্ট করে ওই পাথটা যদি জাস্ট ক্লিক করো, ওখানে আমরা এটার উপর হোভার করলে এরকম একটা অপশন দেবে, তুমি ক্লিক করলে দেখো এই জায়গাটা, এরিয়াটা পুরো লেখায় পড়ে, ঠিক আছে। এটার সাইজ ছোট বলে এখন বোঝা যাচ্ছে না। আমি কি করছি, এখানে জাস্ট একটা সিম্পল জিনিস টাইপ, আর এবার কি করবো, এবার এটা সাইজটা একটু বাড়িয়ে সিলেক্ট করে নিলাম। ভালো আছে তো? দেখো এটা এত বড় হচ্ছে, এই পাঁচটা দিয়ে দেখো যাবে। এবার একটা আরেকটা আমরা করতে পারি এখানে, এটা হচ্ছে, যদি ভালো করে লক্ষ্য করো, এই যে সার্কেলটা আছে, সার্কেলের ওপর দিয়ে দেখো টেক্সটটা লেখা, ঠিক আছে। আমি চাইছি ধরো এই সার্কেলের মাঝ বরাবর লেখা, সেটা আমি কি করবো? দেখো,
পরে টাইপ বলে একটা টাইপের পরে টাইপ অন আ পার্ট, দেন টাইপ অন আ পাথ অপশন। এখানে এফেক্টটা বাদ দাও, অ্যালাইন টু পার্ট দেখো এখন বেস লাইন আছে, বেস লাইন আছে বলে এই পাথের বেস লাইন বরাবর লেখাটা। আমি যদি এটাকে সেন্টার করে দিই তাদের দেখি, দেখো সেন্টারে চলে যাবে। যদি সেন্টার করি দেখো একটু স্পেস দূরে হয়ে গেল। আমি যদি আর কি অপশন আছে অ্যাসেন্ডার করে দিই, একটু স্পেস দিয়ে ভেতরে নিই। অনেক রকম অপশন আছে, কাজ করছে একদম সেন্টারই রাখছি। এই হলো আমার কার্ভ পাথটা হয়ে গেল। আমি যদি এটাকে ছেড়ে দিই দেখো এই সার্কেলটা গায়েব হয়ে গেল, মধ্যে কার্ভ পাথ। এবার ইন কেস ধরো আমি কি চাইছি, চাইছি যে এই পাথটা যেটা আছে, এই কার্ভটা যেটা আছে কার্ভটা এরকম আপওয়ার্ড না হয় ডাউনওয়ার্ড, মানে নিচ নিচ দিক দিয়ে এরকম, ঠিক আছে? এটা আমি কি করে করতে পারি? একটা ইজি হয়, আমি জাস্ট সিলেক্ট করলাম, দেন এইটাকে ধরে সার্কেলটাকে ধরে আমি জাস্ট, ঠিক আছে, মধ্যে থেকে ঘুরে দিলাম, এই মাঝখানে চলে এলো। আর টেক্সটটা দেখো এখন অব্দি মাঝখানে। এখন কি করছি, একটু জাস্ট এটাকে প্রিন্ট করে দিই। এই, এদিকে দেখো টেক্সটটা হয়ে গেল নিচের নিচের দিক বরাবর তোমার ফিল করে, ঠিক আছে। ঘুমের ডাউট এটাই ছিল, ঘুমের যেটা কেসটা ছিল সেখানে পাঁচটা এতটা কার্ভ ছিল না, ওর মোস্ট প্রবাবলি একটু এরকম ধরনের শেপ ছিল, শেপটা, ঠিক আছে। এরকম এরকম ধরনের শেপের মধ্যেও কিন্তু ও লিখতে বিলটা সরিয়ে দিই, বিলটা সরিয়ে দিলাম আর ফোকাসটা দিয়ে দিলাম। এই পাঁচটা তৈরি হলো, দেন আমি এটার মধ্যে আবার টাইপ করি শুভমের যেটা ছিল, কিছু একটা কোম্পানি নেম ছিল, এরকম করে আমি করে দিলাম। এবার সাইজ ছোট বড় দেখালাম, print করতে পারি, অনেক কিছু করতে পারি। ঠিক আছে, এটুকু বোঝা গেল, ডাউটটা ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট আর ভালো, সেটা কি হচ্ছে গিয়ে আমরা যদি একবার ডিপেল ইন্টারেস্টিং। হ্যাঁ, দেখো আমরা যে এতক্ষণ মধ্যে বইগুলো বানাচ্ছি, এখানে তো আমরা ডাইরেক্টলি এক্সপোর্ট করি এবং একটা সিম্পল একটা রেক্টেঙ্গুলার স্ক্রিন এক্সপোর্ট হয়ে চলে, ঠিক আছে। কিন্তু এইখানে যে স্ক্রিন গুলো আছে এগুলো দেখো কত ইমপ্রেসিভ, এগুলো একদম সিম্পল, একটু অ্যাঙ্গেল করে আছে, অ্যাঙ্গেলের মধ্যে আছে, পেছনে এরকম ব্যাকগ্রাউন্ড আছে, অনেক কিছু আছে। এই যে এটাকে বলে মক, ঠিক আছে, এটাকে টেকনিক্যাল টার্ম বলে মক। এইটা কাজে কোথায় লাগে, এটা জেনারেলি কোম্পানিরা কাজ করবে আমার ইন্টারনাল টিমে কখনো লাগে, ডেভেলপারদের সাথে কাজ করছে, ওদেরকে ইমেলটা দেখাচ্ছে, ওই সমস্ত কেসে লাগে না। লাগে হচ্ছে তোমার ক্লায়েন্ট দেখা বা এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করছে, যেখানে তুমি যে একটা বোরিং ডিভাইস এক্সপোর্ট করে প্রেজেন্ট করো, এই জিনিসটা হয়তো অতটা একই লাগবে। এটা তুমি যদি এরকম একটা ইন্টারেস্টিং মকআপ প্লেস করো, তাহলে লোকেদের এটা এটা সার্ভে করে দেখা গেছে যে তাতে লোকেদের রিটেনশন রেট বাড়ে, অ্যাট্রাকশন হয় এই ডিজাইনটার জন্য, ঠিক আছে। সিভিতে অ্যাড করার জন্য আমরা এরকম মকআপ বানিয়ে আনি। এই মকআপটা বানাবে, ঠিক আছে, এটা ছিল শুভমের সেকেন্ড। এটার জন্য দুটো অপশন, প্রথম হচ্ছে ফিগমার প্লাগইনস আছে যেটা ইউজ করে মানে, সেকেন্ড হচ্ছে কিছু ওয়েবসাইট যেগুলো ফটোশপ ফাইল আমাদেরকে দেয়, সেখানে এডিট করে। প্রথম দিন শুভমকে বলছিলাম ফটোশপ ফাইল এডিট করেও বানাবো। এখানে ফটোশপের দুটো কম্পোনেন্ট, দুটো কনসেপ্ট আছে, কনসেপ্ট দুটো না, কনসেপ্ট একটাই, সেটা ইউজ করে আমরা এই মকআপটা বানাবো। দুটো জিনিস আমরা, প্রথমে আমরা ফিগমার যে প্লাগইন যে থাকে সেটা আমরা দেখি, সেটা দিয়ে হয়। বাট আমার খোলা আছে, এটা আমি প্রথম দিন যে ইউআইটা বানিয়েছিলাম, ঠিক আছে, তো আমি এটা একটা মকআপ বানাতে চাই, করবো একটা প্লাগইন, প্লাগইনের নাম হচ্ছে ফিগমার আইকনের পাশে এখানে প্লাগইন, দেন আমি এখানে ইউজ করেছি এটা আগে বলে এটা অপশনে দেখাচ্ছি, বাট সার্চ করার জন্য আগে ম্যানেজ প্লাগইন। এবারে এটার নাম হচ্ছে তোমার আর্টবোর্ড স্টুডিও বলেও সার্চ করতে পারো, আদারওয়াইজ আর্টবোর্ড মকআপ, ঠিক আছে, যে কোনো একটা বলে সার্চ করো। এইটা হচ্ছে তোমার মেন প্লাগইন।
এখানে দেখো প্রচুর প্লাগইন এসছে। প্লাগইন প্রচুর মকআপ তোমার কাছে এসছে, ঠিক আছে? ফোনের মকআপ আছে, মানুষের মকআপ আছে, এত কিছু তো আমাদের লাগবে না। আমরা কি করতে পারি, এখানে জাস্ট সার্চ করতে পারি যে ইউটিউব কি আছে, দেখো কি আইটেম, প্রচুর আইটেম, ল্যাপটপ আছে, ডিভাইস আছে, এগুলো তো কাজের না। আমি এটা যেহেতু ফোনের, ফোনের দেখো, এই যে এখানে বেশিরভাগই লক, আনলক করার জন্য টাকা দিতে হবে। কিছু বেসিক আছে, আর কিছু কিন্তু আর ফ্রি নেই, ঠিক আছে? বেসিক্যালি বলতে পারো একটাই আছে, Infinix কিছু আছে। এই এইটা একটা ভালো মকআপ। কোথায় ইউজ করলাম, ধরো এটাই, আচ্ছা এটাই বেসিকটা। এইটা ধরো জাস্ট ক্লিক করবো, এটা কি হলো, প্রথমত একটা ডিভাইস আমার কাছে, আর দ্বিতীয়ত একটা স্ক্রিন আমার কাছে, ঠিক আছে? কি বলতে চাইছে, এইটা হচ্ছে ডিভাইস যেখানে আমার মকআপটা রেন্ডার, এটা হচ্ছে স্ক্রিন। এই স্ক্রিনের মধ্যে আমি যেটা দেবো সেটাই এখানে render, ঠিক আছে? আমার কাছে অপশন দুটো, এক হচ্ছে আমি স্ক্রিনের মধ্যে এখন ইউআই ডিজাইন করতে পারি, বাট সেটা তো আইডিয়াল নয়। আমরা কি করতে পারি, যেটা আমাদের অলরেডি বানানো আছে সেইটাকে জাস্ট ড্র্যাগ করে, এই যে ফ্রেমটা ড্র্যাগ, এটার ভেতরে প্লেস, এটার ভেতরে প্লেস হয়ে গেল, এবং একটু এক জায়গায় বসিয়ে দিয়ে যদি, আর যেখানে প্লেস হয়ে গেল দেখো। এবার যদি আমি এখানে যাই, দেখো অপশন রেন্ডার সিলেক্টেড, যে রেন্ডার সিলেক্টেড ফ্রেম করি, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফ্রেমটাকে হচ্ছে, অটোমেটিক্যালি ডিটেক্ট করে এটাকে এইখানে বসে, ওকে ফিল্ডও করতে হবে না, ট্রান্সফর্ম। এরার হচ্ছে আমার, কাজ করছে না। আমার কথা শোনা যাচ্ছে? এই তো, দেখা যাচ্ছে তো। দেখো এটা একটা সিম্পল সোজা একটা স্ক্রিন ছিল, এবার এটাকে ও নিচে ডিটেক্ট করে এই মোবাইলের ভেতর ও ফিল্ড করে এটাকে, এবার এটাকে এক্সপোর্ট করে দেখো, তুমি যে ফ্রেমটা তৈরি হয়েছে, আমি এটা নামটা চেঞ্জ করি, আইফোন মকআপ। এই আইফোন মকআপটাকে যদি আমি এক্সপোর্ট, অলরেডি একবার এক্সপোর্ট করা ছিল, ওটাকেই করি। আর এই যে, এইটাই, এইটার নাম হচ্ছে আইফোন। দেখো এটা তৈরি হলো, তো ফোন সমেত এটা আমার উপর একটা মোটামুটি। এবার আমি এইটাকে ফার্দার ফাইলে নিয়ে শ্যাডো বসাতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, সেটা করতে পারি। এইটা হচ্ছে বেসিক আমার ফিগমা ইউজ করে এটা মকআপ আমি বানাই, ঠিক আছে? আরেকটা কি অপশন আছে, ফটোশপ ইউজ করবো। ওয়েবসাইট আছে যেগুলো আমার এর মধ্যে
প্রথম থেকে শুরু করি। প্রথম হচ্ছে গ্রাফিক গ্রাফিক বার্গার, ঠিক আছে? এই ওয়েবসাইটটা থেকে তুমি সব কিনতে পেতে পারো। দেন আর কি কি আছে, মকআপ ডিজাইন। দেন এটা কি আছে, মকআপ থ্রি ডট, এগুলো হচ্ছে অফ দ্য মোস্ট ফেমাস ওয়েবসাইট। এখান থেকে কি দেবে, এই যে দেখো, এখানে আইফোন বলে সার্চ করি। এই যে আইফোনের দেখো কতগুলো মকআপ, ঠিক আছে, যে এগুলো হচ্ছে রিভিউ গুলো তোমায় দিই। ওই সেম যেরকম তুমি ফিগমাতে ছবিটা চেঞ্জ করলে, এই যে এর ভেতর যে ছবিটা আছে ওটার জায়গায় তোমার ওয়েবসাইটটা বসালে, সিমিলারলি এখানে এবার করবে। করার জন্য তোমাকে যে কোনো একটা মকআপ ক্লিক করো, যেটা তোমার পছন্দ। দেন নখানা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দিতে তার প্রিভিউ দেবে, সেটা লোড, যেটা লোড হতে থাকবে। টাইম আমাদের ফটোশপের একটা কনসেপ্ট হচ্ছে স্মার্ট অবজেক্টকে আমরা কি করে ট্রান্সফর্ম। এই হার্ডওয়্যারটা আছে আমাদের কাছে। আর এখানে কি করছি, এটা just একটা rectangle map। এবার আমি কি চাইছি, এই রেক্ট্যাঙ্গেলটা যেন টিল্টেড, টিল্টেড যেমন কোনগুলো টিল্টেড ছিল, রেক্ট্যাঙ্গেলটাকে টিল্ট করে দেবো। আমি এখন যে ইমেজটা আছে ওটাকে কোনোভাবেই দেখো, আমি জাস্ট এটাকে ট্রান্সফর্ম করতে, এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনে আমি বাড়াতে পারি। ওরকম টিল্ট আমি করতে পারি। টিল্ট করার জন্য আমাকে ছবিটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট, ঠিক আছে? কি করে কনভার্ট করতে, রেক্ট্যাঙ্গেল ওয়ানের উপর রাইট ক্লিক করি, আমাকে অপশন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে কনভার্ট। এবার আমি কি করবো, আমি এই সেম যে ট্রান্সফরমেশন কন্ট্রোল গুলো আছে এগুলোর কাছে হোভার করে, যদি নর্মাল মাউসটাকে হোভার করার সাথে সাথে কন্ট্রোল বাটনটা প্রেস করে হোভার করি, তাহলে দেখো এটা জাস্ট একটা অ্যারোতে এরকম। তাতে সুবিধা কি হচ্ছে দেখো, আমি যদি এবার এটা ইউজ করি, আমি এটাকে নাড়াই, দেখো এবার এটা এরকম এরকম থ্রিডি একটা এফেক্ট আমার। বাট আমি যদি নর্মাল এটাকে করতাম তাহলে এটা বড় বা ছোট, বাট কন্ট্রোল প্রেস করে যখনই করছি এই এফেক্টটা আমার কাছে চলে আসে। ওকে, রিয়েলিস্টিক বিল্ড করি। ঠিক আছে, মোটামুটি এটা হচ্ছে বিল্ড, এটা একটা অপশন দিচ্ছে এখন। আগে দিত না। দিয়ে তোমার যে কোনো কার্ভ সারফেসে তুমি যদি ডাইরেক্ট ছবি বসো, ছবিটা ডাইরেক্টলি এআই দিয়ে ফিক্স করে দেবে, এই ছবিটা যেমন প্রিভিউ দেখাচ্ছে। তো এটা আমাদের এখন দরকার নেই। এটা আমরা দেখতে দেখতে ধরো কোনো ছবি আমরা সার্ফেসটাতে বসাতে চাই, ঠিক আছে? বা কোনো ছবি যেটাকে আমরা এমন টিল্ট করতে চাই, যেটা আমরা দেখছি যে হোয়াটসঅ্যাপের মকআপের ক্ষেত্রে ওটা টিল্ট করতে, তাহলে আমার দুটো অপশন আছে আমার কাছে। প্রথম অপশনটা হচ্ছে বিগিনার্স অপশন, সেটা কি, আমি যে কোনো একটা ছবিকে এখানে নামাবো, এই ছবিটা নামালাম, সেটা করলাম। দেন আমাকে যদি এটা ক্লিক করতে হয়, সবার আগে আমি এটাকে কোথায় গেল, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। দেন এবার এটাকে যেমন করে আগের বার ক্লিক করলাম অন করে জাস্ট, ঠিক আছে? এটা আমার কাছে একটা অপশন, বাট এতে প্রবলেমটা হচ্ছে গিয়ে, ইন কেস যদি ধরো আজকে আমার কাছে ছবি এইটা আছে, বাট কালকে আমার এই ছবির জায়গায় আমি অন্য কোনো একটা ছবি আমি লাগাবো, ঠিক আছে? এই ছবিটা এখন আমার আর দরকার, অন্য ছবি একটা লাগাতে চাই এবং সেম এই টিল্টেড এফেক্ট, তাহলে আমাকে কি করতে হবে, সেম এই যে ছবিটা আছে এই ছবিটাকে ডিলিট করে আবার একটা ছবি নামাতে হবে। দেন ছবিটা নামিয়ে আবার সেটাকে সেম ভাবে, যাতে আমার খাটনিটা বাড়বে, ঠিক আছে? এর জায়গায় সলিউশন, সলিউশন হচ্ছে আমি এই যে এই রেক্টাঙ্গেলটা আমি বানালাম, দেখ, এই যে রেক্টাঙ্গেলটা আমি বানালাম,
এই রেক্টেঙ্গেলের থাম্বনেলটা এখানে দেখাচ্ছে, এটার মধ্যে দেখুন ডাবল ক্লিক। দেখো, যেই আমি এটার মধ্যে ডাবল ক্লিক করলাম, দেখো একটা নতুন ফাইল। এই ফাইলটা কি, এই ফাইলটা হচ্ছে এইটাই, এই রেক্টেঙ্গেলটাই এখানে। এবার আমি যদি এখানে পেস্ট করি, ধরো এইসব দিয়ে পেস্ট করি, এই প্লেস হয়ে গেল, দেন আমি এটা সেভ করলাম। দেখো, অটোমেটিক্যালি এইখানে এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আমি কিছু করতে হবে না। এটা নিজে নিজে ওটা কিরকম টিল্ট আছে ধরে নিয়ে জাস্ট এটা ঠিক। এবার যদি কোনোদিন আমার মনে হয় আমি এই ছবিটা পাল্টাতে চাই, তাহলে আমি কি করবো? জাস্ট এই ফটোশপ ফাইলটা খুলে ডাবল ক্লিক করবো থাম্বনেলে, আবার এইটা খুলবে আমার কাছে। জাস্ট এই ছবিটা ক্লিক করে এটার জায়গায় অন্য কোনো একটা ছবি ধরো বসিয়ে দিই। ধরো এখন আমি এই ছবিটা বসি, ঠিক আছে, দেন আবার আমি সেভ করে দিলাম, অটোমেটিক্যালি এটাও ঠিক। এইটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্টের থাম্বনেল ইউজ করে আমি যে কোনো এরকম ক্রিয়েটেড সার্ফেসের ছবি আমি পাল্টাতে পারি। এই সেম কনসেপ্টটা আমরা এখন এখানে use করে, এই যে এরকম নখানা অ্যাঙ্গেলে আমাকে ফটোশপ ফাইল যে কোনো, যেটা আমি use করি, জাস্ট আমি গিয়ে এখানে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমার তো অলরেডি ডাউনলোড করা আছে, এই ফাইলটা ডাউনলোড করা আছে। ওকে, এই দেখো এগুলো আমার মকআপের ছবিগুলো দিয়ে দিই। আছে, প্রথমটাই আমি দিই। ঠিক আছে, আইফোন মকআপ 1, এটা হচ্ছে তার ফটোশপ ফাইল। হচ্ছে না, ক্লিক করলাম, দেখো মকআপটা খুললো। এবার এখানে দেখো সিমিলারলি, এইখানে স্ক্রিনের এটা আছে, ভেতরে গেলাম, আর এখানে ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনে যেই মাত্র আমি আমার রাইট ক্লিক করলাম, এই লেয়ারটাই আছে, এই মকআপ, মকআপ ফোল্ডার, তার ভেতরে তোমার স্ক্রিন, তার ভেতরে ডিজাইন। ডিজাইনে যে আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেখো এই স্ক্রিনটাই চলে এলো। এবার সিমিলার কনসেপ্ট ইউজ করে আমি এর জায়গায় আমার মকআপটা, আমার ইউআইটাকে আমি ঠিক আছে, আমার ইউআইটা আমি পাই আমার অন্তত। নামানো, দেন এটাকে বড় করে এটা করে দিলাম, দেন সেভ করে দিলাম। সিমিলার জিনিস যেটা আমি ওখানে করছিলাম, আমার একটা সুন্দর মকা কমেন্ট তৈরি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাছে সেকেন্ড অপশন, তার জন্য এই ওয়েবসাইট গুলো আছে আমার কাছে। সেটার নাম আমি দিয়ে দেবো। এগুলো হচ্ছে সবচেয়ে বেটার। এবার তুমি যেটা বললাম, সিগমা ইউজ করেও ডাইরেক্টলি করতে পারো, আবার ফটোশপ ইউজ করতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে শুভম? ঠিক আছে, আর কোনো ডাউট নেই তো তোমার? বাকিরা বুঝতে পেরেছো জিনিসটা? Okay. নাদিমের তাহলে, নাদিমের তাহলে যে ওই ক্যাপের যেটা আছে, ওই ওটা এখন এরকম করতে পারো। সাজেশন হচ্ছে তুমি যখন
এক্সপোর্ট করবে একটা, দেখো এখানে প্রবলেম যেটা হচ্ছে কি আমার অ্যাপের থিমের সাথে এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, এটা সিরিয়াস ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে এরকম একটা সিনারি ওই বানাচ্ছে না। নাদিমের জন্য সাজেশন হচ্ছে তোমার অ্যাপের থিমের সাথে যাবে এরকম একটা ব্যাকগ্রাউন্ড। সেটা সিম্পলও হতে পারে, এরকম ছবি হতে পারে, তার কোনো মানে সিম্পল একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হতে পারে, যেটা তোমার বা ইয়ের যে থিম কালার আছে তার সাথে ম্যাচ বানাতে পারে, ঠিক আছে, বা কোনো শেপ দিতে পারে। অনেক অনেক বই কিরকম হয় বলো তো, 3-4টে স্ক্রিন একসাথে থাকে। তো আমি এখানে দেখাচ্ছি, তাও দেখাই চলো। টেমপ্লেটস বলে দেখো একটা অপশন, এই টেমপ্লেটটা করা যাবে। প্রত্যেকটা অ্যাঙ্গেলের বেসিক্যালি কি হয়েছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলের মকআপ গুলো এখানে দিয়েছে, ঠিক আছে। আইডিয়াটা কিরকম, আইডিয়াটা হচ্ছে প্রত্যেকটা মকআপ তুমি রেন্ডার করলে, তোমার তো 4-5খানা স্ক্রিন আছে, তাই তো? প্রত্যেকটা মকআপ তুমি রেন্ডার করলে দেন এরকম টাইপের একটা তুমি বানাবে, তাই না? দেখা যাচ্ছে যে একটা স্ক্রিনের মধ্যে এরকম প্রত্যেকটা পেজ দেওয়া, এবং লেফট সাইডে তোমার কোম্পানিটা এটা কি করছে, কোম্পানির কাজ কি, যেমন কিছুটা কিছুটা ক্যাচি টেক্সট করে, ঠিক আছে। এটা করে কি হবে, এটা একটা বলতে পারো একটা প্রোফাইল তৈরি হয়ে গেল। এবার এটা তুমি দেখুন শেয়ার করতে পারো, ঠিক আছে। যে দেখছে ক্লায়েন্ট তোমার সেটা দেখে বুঝে যাবে। সিগমা ফাইলও সেন্ড করতে হবে না তোমার, প্রোটোটাইপটাও সুন্দর হবে, ঠিক আছে নাদিম? এবং বাকিরাও কিন্তু এটা করবে, তোমরা যারা যারা তোমাদের ইউআই গুলো তৈরি করেছো তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট এরকম মকআপ তোমরা তৈরি করবে। এটা নেক্সট দিন আমাকে দেখাবে। এবং তোমাদের আরেকটা কাজ হচ্ছে গিয়ে দিন আমাকে তোমরা ওয়েবসাইট করে দেখাবে, ওয়েবসাইটে ডিজাইন করে দেখাবে, যেটা তোমরা করণীয়। আর কন্ডিশন হচ্ছে তোমরা আজ অব্দি যা যা করেছো সবকিছু ইউজ করে একটা কিছু বানাবে, সব করা তুমি ইউজ, তাতে তোমাদের প্র্যাকটিস হবে যে কোথায় কোনটা ইউজ করা যায়, ঠিক আছে। তো টুল অনেক রকমের আছে, tool অনেক রকমের আছে, এবং কোনটা কখন ইউজ করতে হবে সেটা জানাটা হচ্ছে main। তার মধ্যে মেন টুল যেগুলো আমরা গ্রাফিক্স এর জন্য শিখে করেছি গিয়ে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো আমাদের যে কোনো ইমেজকে আমাদের মতো করে ট্রান্সফর্ম করতে হেল্প করবে। কি কি তার ফিচার্স আছে, কি তার পোটেনশিয়াল আছে, এগুলো আমরা দেখলাম কিভাবে আমাদের হেল্প করতে পারে। এর এর বাইরে এর এর বাইরে তোমাদের আর কোনো অপশন মানে করো, ঠিক আছে। ডিআই এছাড়া আর কি কি অ্যাডোবে আফটার এফেক্টস বলে একটা feature, ঠিক আছে। ওটা, হয়তো তোমরা নাম শুনে থাকতে পারো, ওটা ভিএফএক্স অ্যানিমেশন এগুলো কখনো কখনো কাজে লাগে। যে ওয়েবসাইটে দেখবো অনেক সময় ওয়েবসাইটে অ্যানিমেশন থাকে, এই ধরনের animation তৈরি। তো ওগুলো খুব অ্যাডভান্স, এবং ওগুলো কম ক্ষেত্রে কাজে লাগে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ইউআই ডেভেলপার হিসেবে, ইউআই ডিজাইন হিসেবে তোমাদের কাজ নয় ওগুলো করা, বাট ওগুলো যদি তোমাদের স্কিল সেটে প্রেজেন্ট থাকে তাহলে ওটা একটা প্লাস পয়েন্ট হয়তো, ঠিক আছে। এরকম প্রচুর আছে আমাদের। এটা বুঝতে হবে যে কোন টুলটা কখন কোথায় ইউজ করা যাবে। এআইও আছে সাথে, টাস্ক কমানো, ঠিক আছে। তো আমাদের নেক্সট দিন কাজ হচ্ছে এটাই, যে এই সমস্ত কিছু আমরা যা যা শিখেছি এগুলো সবকিছু করে একটা ওয়াই বানানো। তোমরা এতদিন অব্দি যে ওয়াইগুলো কাজ করছো, ঠিক আছে, ওগুলো ভালো হয়েছে, আর ওগুলো এখন পজ করো, একটা নতুন একটা ফ্রেশ প্রজেক্ট স্টার্ট করো। আমি ভেবেছিলাম কালকেই তোমাদের ক্লাসটা নিয়ে নেবো, করতে হবে একটু টাইম দিই তোমাদের, ওয়েবসাইটটা তোমরা বানাও ধীরে ধীরে। নেক্সট ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে। আমাদের মোটামুটি সবকিছুই কভার হয়ে গেছে। তো একটা জিনিস বাকি আছে, এই যে অ্যাডোবে এক্স সফটওয়্যারটা তোমাদের দেখবে কারিকুলাম মধ্যে অ্যাডোবে এক্স সফটওয়্যারটা আছে। ওটা কিছুই না, ওটা হচ্ছে ফিগমার মতো অ্যাডোবে সফটওয়্যার, ঠিক আছে। পাওয়ার বলতে ওটার মধ্যে
এক্সট্রা কিছু ফিচার্স এরকম ফিগমাতে যা করতে পারো সেম, এবং ইউআইটাও সেম। স্কিল আমি তোমাদের দেখাবো। কারণটা হচ্ছে ফিগমা কোনো কোনো কোম্পানিতে ইউজ হয়, আবার কোনো কোনো কোম্পানিতে অ্যাডোবে এক্সডি। তো তোমাদের দুটোই জানা উচিত, যাতে তোমরা যে কোনো জায়গা থেকে প্লেস হও না কেন, তোমরা দুরকম সফটওয়্যার থেকেই তোমাদের অ্যাকাস্টম থাকো, ঠিক আছে? বাট ইউআইটা মোটামুটি সেম। তো আমি শেষ কিছু অ্যাডোবে এক্সডিতে টাচ করবো, কারণ তোমরা মেন কনসেপ্ট গুলো সবই জানো, ঠিক আছে? এই একটা জিনিস আমাদের বাকি আছে। আর নেক্সট আমরা কি করবো, থেকে ইন্টারভিউতে তোমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে, ইন্টারভিউতে কেমন ধরনের কোয়েশ্চেন তোমরা ফেস করতে পারো, এইগুলো নিয়ে ডিসকাস করবো, যাতে তোমাদের ইন্টারভিউ ক্লিয়ার করতে প্রবলেম। দেখো, ইন্টারভিউতে তোমাদের থেকে, যে তোমরা ফ্রেশার লেভেলে অ্যাপ্লাই করো, তোমাদের থেকে বেশি কিছু এক্সপেক্ট করা হবে। মেন যেগুলো এক্সপেক্ট করা হবে সেগুলো হচ্ছে কালার থিওরি বা ফন্ট ফন্ট সম্পর্কে। বেশিরভাগ তো, যেহেতু ইউআইটা একটা ক্রিয়েটিভ, তো তোমার কাজ কিরকম করেছো, এক্সপিরিয়েন্স করেছো, সেগুলোই ম্যাটার করছে। বাট এই থিওরিটিক্যাল জিনিসগুলো যেগুলো কোয়েশ্চেন আসতে পারে, সেগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করবো। আচ্ছা, আমার একটা কথা বলার ছিল, তুমি শুভম আমাকে প্রতিদিন একটা ডাউট দিবে, এসভিজি ফাইলটা, তাই তো শুভম? হ্যাঁ। তো ওটা আমি সবার সাথে একটু শেয়ার করে দিই, আমাদেরও কোনো ডাউটটা আসে। হচ্ছে কি, আমরা যে ভেক্টর ইমেজ নিয়ে কাজ করি, ভেক্টর ইমেজ কিন্তু আমি অনেকবার বলেছি যে ম্যাথামেটিক্যালি বড় করলে ছোট করলে কেটে যায় না, ঠিক আছে? ভেক্টর ইমেজ নিয়ে কাজ করছি, বাট ভেক্টর ইমেজের এক্সটেনশন দেখি, ফাইল এক্সটেনশন। নর্মাল ইমেজের ফাইল এক্সটেনশন আমরা জেপিজি আছে, পিএনজি আছে, জেপিইজি আছে। ভেক্টর ইমেজের এক্সটেনশন, ভেক্টর ইমেজের এক্সটেনশন হচ্ছে প্রাইমারি এসভি। লিখে দিয়ে, ভেক্টর ইমেজের আমার এক্সটেনশন হচ্ছে ডট এস। এবার শুভমের যেটা কোশ্চেন, ভেক্টর ইমেজ সবসময় এসভিজি ফাইলই হয়? যে, আহ, সেটা অ্যান্সার হলো, তুমি এর জন্য ইউজ করছো তার উপর depend, ঠিক আছে? এসভিজি ফাইল হচ্ছে তোমার ভেক্টর ইমেজটাকে এক্সপোর্ট করলে এরকম একটা ফাইল তুমি পাবে। এটা ইউজ কোথায় করা হয়? এটা ইউজ করা হয় ওয়েবসাইটে, জেনারেলি ওয়েবসাইটে বা গ্রাফিক, ঠিক আছে? আহ, আমি তোমাদের এখন কোডের মধ্যে কোনো হয়তো এক্সাম্পল দেখাতে পারবো, বাট দেখবে, যদি কখনো এইচটিএমএল তোমরা করো, দেখবে এইচটিএমএল এ এসভিজি অনেক ইউজ হয়। এসভিজি বেসিক্যালি কিছুই নেই, এসভিজি দেখি বোঝা যায় যে ওটা একটা ভেক্টর। এসভিজি তো অনেক ম্যাথামেটিক্যাল ফর্মুলা, এতটা ডিরেকশন হবে, এতটা পাথ হবে, এরকম কার্ভনেস হবে। এই ছবিটা তুমি এক্সপোর্ট করলে ওর মধ্যে ইনফরমেশন গুলোই থাকে। এই ডট এসভিজি ফাইলটা ওপেন করলে তুমি ওই ভেক্টর ইমেজটি দেখতে পাবে। আর সেকেন্ড হচ্ছে যে ডাইরেক্ট যে ফটোশপ ফাইলটা বানাচ্ছো বা ইলাস্ট্রেটর ফাইলটা বানাচ্ছো, সেটাও ডাইরেক্টলি ভেক্টর ইমেজ হিসেবে করা যায়। এবার এটা ওয়েবসাইটে বা যে কোনো গ্রাফিক পোস্টে তুমি ইউজ করতে পারবে না, কারণ তুমি ওয়েবসাইটের মধ্যে কখনোই ফটোশপ ফাইলকে দেখাতে শো করাতে পারবে না, বা ফেসবুকে কখনো ফটোশপ ফাইল শেয়ার করার কোনো, মানে ছবি হিসেবে এক্সপোর্ট করতে হবে। ওখানে এটা তুমি করতে পারো যে এসভিজি ফাইলটা ইউজ করে, সেটাকে এসভিজিটাকে আবার ফটোশপের মধ্যে তুমি ইম্পোর্ট করলে, দেন ওটার সাইজটা অ্যাডজাস্ট করে নিয়ে পিএনজি হিসেবে এক্সপোর্ট করলে, দেন ছেড়ে থেকে বা ওয়েবসাইটে ইউজ। বাট যদি তোমার ইউজ কেসটা আরো বড় হয়, যেমন ওই সুমন্ত বলছিল যে প্রিন্টিং করার ক্ষেত্রে বা যে কোনো ব্যানার লাগবে, সেটা আমাদের ব্যক্তিদের একটা পাওয়ারফুল জায়গা ছিল। ব্যানার বা এরকম বড় বড় জায়গা তো সেরকম খুব ক্লিয়ারলি দেখা যায়। এই ধরনের ইউজ কেসের জন্য কিন্তু কখনো এসভিজি ফাইল বা পিএনজি ফাইল কখনো শেয়ার করা হয় না, ঠিক আছে? এখানে করা হয় যেটা, সেটা থেকে ডাইরেক্টলি তোমাদের র ফাইল, যেটা ফটোশপ ফাইল বা ইলাস্ট্রেটর ফাইল, এগুলো শেয়ার। প্রিন্টিং এর জন্য আমি এটা বলবো, ঠিক প্রিন্টিং এর জন্য কিন্তু ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করা হয় না। ওখানে আরেকটা সফটওয়্যার আছে, তার নাম হচ্ছে কোরেল। মোস্ট প্রবাবলি অ্যাডোবে নয়, কোরেল ড্র বলে একটা সফটওয়্যার, সেম কাজ, ফটোশপ ইলাস্ট্রেটর, সেম বেরাদুরি। কোরেল ড্রর যে সফটওয়্যারটা আছে, ওইটার র ফাইলটা দিলে দেয় হচ্ছে না প্রিন্টিং করা, শার্টের প্রিন্ট তারপর বা যে কোনো প্যাকেজিং এর প্রিন্ট, এগুলো হচ্ছে জেনারেলি কোরেল ড্র ফাইলটার মধ্যে ভেক্টর ইমেজটাকে ড্র করে, ঠিক আছে? আদারওয়াইজ যেটা বললাম, ফটোশপ ফাইল, রেস্টার ফাইল, এগুলো র ফাইল গুলোকেও ভেক্টর ইমেজ হিসাবে করে, ঠিক আছে? এটা নিয়ে কারো ডাউট? আর
ঘুমের আগের দিন ক্লিয়ার হয়েছিল তো এটা? আরেকটা জিনিস যেটা আমি কালকে নাতিনের সাথে কথা বলছিলাম, তারপরে বুঝতে পারলাম যে বলা উচিত, সেটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল কিছু জিনিস যেগুলো আমি তোমাদের এই কোর্স বলতে পারিনি তোমার অভাবে, আর তোমাদের কোর্সটাও খুব বিগিনার লেভেলে। তোমরা যদি ইউআই ইউএক্স নিয়ে ফিউচারে এগোতে চাও, তো সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট কনসেপ্ট কিছু থিওরি আছে যেগুলো তুমি জানতেই হবে। সেগুলো তোমরা এখন হায়ার লেভেলে যবে করবে তখন কাজে লাগবে। এই থিওরি গুলো জানার কিছু রিসোর্স আমি নাদিমকে দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার দুটো দিয়ে দেবো। একটা ওয়েবসাইট আছে হচ্ছে গিয়ে লস অফ ব্রেক্স, ঠিক আছে? এখানে দেখো, এখানে প্রচুর লজ আছে, ঠিক আছে? অ্যাস্থেটিক ভিজিবিলিটি আছে, চয়েস ওভারলোড, জাঙ্কিং, লোভারটি থ্রেশহোল্ড, ঠিক আছে? কগনিটিভ লোড, এই ধরনের প্রচুর দেখবে ইউএক্স এর কনসেপ্ট, ঠিক আছে? এগুলো কিন্তু ইউআই রিলেটেড, হচ্ছে ইউএক্স। আমি ইউআই ইউএক্স এর যখন ডিফারেন্স বলেছিলাম তখন বলেছিলাম ইউআই হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশন, যেটা তুমি দেখতে পাচ্ছ, দেখে যে ভিজুয়াল এফেক্ট দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইউআই। ইউএক্স হচ্ছে গিয়ে এই প্যারামিটারটাকে ডিফাইন করে তোমার ইউআইটা তুমি বানালে সেটা কতটা ইউজার ফ্রেন্ডলি, ইউজারের এক্সপিরিয়েন্স কতটা ভালো ওই ওয়েবসাইট ওই অ্যাপটা ইউজ। এবার ইউএক্স আমরা অতটা প্রিন্সিপাল করিনি, তার কারণ হচ্ছে কি ইউএক্স আর ইউআই আমাদের দেশে যদিও জিনিসটাকে একসাথে উচ্চারণ করা হয় ইউআই ইউএক্স ডিজাইনে, বাট অ্যাকচুয়ালি ইউআই এবং ইউএক্স তো কমপ্লিটলি আলাদা tool। ইউআই এর যারা ইউআই এর ফিল্ডে যারা থাকে তাদের কাজ হচ্ছে এরকম ডিজাইনিং। ইউএক্স যারা থাকে তাদের কাজ হচ্ছে হার্ড কোর রিসার্চ। ইউএক্স এর সাথে রিসার্চের হচ্ছে গিয়ে আজকে ধরো তুমি একটা অ্যাপ বানাচ্ছো, ঠিক আছে? যেমন তুমি নিজের একটা, ধর তুমি স্পটিফাই ওনার, স্পটিফাই অ্যাপটা, ঠিক আছে? এবার তুমি কিন্তু কখনো ঘরে বসে বা তোমার অফিসে বসে এটা জাজ করতে পারবে না যে একজন ইউজারের কোন কোন জায়গায় তোমার অ্যাপটা ইউজ করতে অসুবিধা, ঠিক আছে? যেমন ধরো আজকে আমার স্পটিফাই অ্যাপে রাইট সাইডে একটা কন্ট্যাক্ট আস বাটন, এটা ধরে তো সেই কন্ট্যাক্ট আস বাটনটা আমার টিমে যারা আছে তাদের মনে হচ্ছে যে হ্যাঁ ওই যে রাইট সাইডে থাকাটা ভালো, কারণ এখানে থাকলে বাকি জিনিসগুলো সাথে এটা কোলাইড হচ্ছে না, তো দেখা। বাট আমি যদি একটা সার্ভে করি আমার ইউজারের, কোন হতেই পারে ম্যাক্সিমাম ইউজার বলছে যে ওটাকে রাইট সাইডে রেখো না, ওটা রাইট সাইডে রাখলে আমাদের ফোকাসটা ওদিকে চলে যাচ্ছে, আমরা অন্য জায়গায় ফোকাস করি, ঠিক আছে? সার্ভে করে এটা জানা, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তুমি বাধ্য ওই ওই যে চেঞ্জটা হলো ওটা করার। কারণ সবসময় তুমি যেটা ভাবছো, আমি যেটা ভাবছি পলিটিক্যালি যে এই জিনিসটা এরকম হলেই ভালো লাগবে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? এই যে জিনিস, এই রিসার্চিং এর কাজ হচ্ছে তাদের কাজ কি, প্রাইমারিলি তাদের কাজ হচ্ছে এই সার্ভে গুলো করা এবং সেখান থেকে কিছু ডিসিশনসে আসে। কারণ তুমি একজন ইউজারকে ডাইরেক্টলি এটা জিজ্ঞেস করতে পারবে না যে স্যার বলুন আপনার ইউআইটা ইউজ করতে কোথায় কোথায় প্রবলেম, ঠিক আছে? এই কোশ্চেনটা তুমি যদি ডাইরেক্টলি কোনো ইউজারকে করো বলবে থাক দরকার নেই, আমি অ্যাপটা ইউজ করবো না, এত কোশ্চেন করছেন কেন? তোমাকে কোশ্চেন গুলো এরকম সিম্পলিফাইড ভাবে জিজ্ঞেস করতে হবে যাতে তুমি বুঝে যাও যে ইউজারের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, এবং ইউজারও খুব বিরক্ত। রিসেন্টলি দেখবে হোয়াটসঅ্যাপের অ্যাপে এরকম সার্ভে, অনেকেই খুলে দেখেন বাট আমি দেখছিলাম কি করে, ঠিক আছে? সার্ভেটাতে জিজ্ঞেস করতে হবে কোন বাটনটাকে কোথায় রাখলে ভালো হয়। এই যে এই ফিচারটা আছে, এই feature ভালো লাগছে বা খারাপ লাগছে, এরকম ধরনের সার্ভে কোশ্চেন গুলো ইউএক্স ডিপার্টমেন্ট থেকে করা হয়। দেন ইনপুট গুলো যায়, ইনপুট গুলো গিয়ে এরা তারপর রিসার্চ করে ওরা যে কোনটার উইথে কোনটাকে করা ভালো বা কোনটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড কোনটা নয়, ঠিক আছে? এই ধরনের রিসার্চ গুলো করে আলটিমেট আমাকে যায় যে হ্যাঁ এই চেঞ্জ গুলো করতে হবে। দেন সেই ইনফরমেশনটা ইউআই ডেভেলপারের কাছে পায়। এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল, বাট ইন্ডিয়াতে তো এমনি স্কিল লেবারের শর্টেজ আছে, তো আমরা এখানে যেই ইউআই করে সেই ইউজ করে, সেই গ্রাফিক ডিজাইনিং করে, সেই কোড করে, সেই সব কিছু করে স্টার্টআপের ক্ষেত্রে। তো এটা কোলাইড করে, বাট থিওরিটিক্যালি এটা আলাদা। আর এই যে ওয়েবসাইটটা এখানে কি আছে, এখানে আছে হচ্ছে কি ইউএক্স এর কিছু ফান্ডামেন্টাল, ঠিক আছে? এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল। আর সেটা শুধুমাত্র ওয়েবসাইটের ইউআই এর ক্ষেত্রেই নয় কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা অ্যানিমেশনের ক্ষেত্রেও অনেক ইউজ করে, যে কোনো গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও এই ল হচ্ছে
একদম ফান্ডামেন্টাল ল অফ ইউজার এক্সপিরিয়েন্স অফ এনিথিং, নট অনলি ওয়েবসাইট। এইগুলো আমি বলবো তোমাদের পড়া উচিত। তোমরা আরো তিন টাইপ প্রসিডিউর বলবো। আরেকটা প্রোফাইল আমি নাদিমকে শেয়ার করেছি, সেটা একটা লিঙ্কডইন প্রোফাইল ছিল, একজন ইউএক্স রিসার্চার, তারই প্রোফাইল ছিল। সে অনেক ইনসাইট শেয়ার করে, সেখান থেকেও তোমরা ইউআই সম্পর্কে জানতে পারবে, টেক সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, এই রিসোর্স গুলো আছে। তো তো আমি তোমাদের দেবই, আর যেটা বললাম যে ইন্টারভিউ কোয়েশ্চেন কিছু দেখাবো। ঠিক আছে, তো এত অব্দি কারো কোনো ডাউট? বলবে কোনো? নাদিম দেখেছিলে ওই ওয়েবসাইট গুলো তোমায় পাঠালো? না, অনেক আছে এখানে, সব কটা একবারে দেখতে হবে, আস্তে আস্তে দেখো। আচ্ছা, বুঝতে পারছো তো? ওকে। হ্যাঁ, কোথাও বুঝতে অসুবিধা হলে তুমি ডাইরেক্ট গুগলে সার্চ করতে পারো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, বা আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তোমাদের মধ্যে কার কার ওই সাথে ইউআই এই ফিল্ডটা নিয়ে কোনো ইচ্ছা আছে? তোমার আছে, আর কারণেই ডিজিটাল মার্কেটিং এর ওই জব গুলো তো অফার করেছো? অফার বলছি, অ্যাপ্লাই করেছো? ঠিক আছে, করো। সাথে তোমাদের ইউআই ইউএক্স স্কিলটাও অ্যাড করো, এবং যে কাজগুলো তোমরা করেছো ওগুলো সিভিতে অ্যাড করো। আজ তো তোমাদের মক আপ কি করে বানাতে ওটাও শিখিয়ে দিই। তো বেটার হচ্ছে মক আপ ফর্মেট তুমি এগুলোকে অ্যাড করো। ঠিক আছে? তোমাদের সিভি অনেকটাই ওয়েটেজ পাবে, এর মধ্যে সাথে এটাকে অ্যাড করো। আর যারা টিপিক্যালি ইউআই ইউএক্স যেতে চাইছে তাদের জন্য তো আরো অনেক স্কোপ খোলাই আছে। ঠিক আছে, তোমরা কি ইউআই ইউএক্স এর জন্য কোথাও অ্যাপ্লাই করেছো না? হুম, আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের রিসোর্স গুলো দিয়ে দেওয়ার পর ওগুলো থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে দেন। ঠিক আছে, আমি তো বুঝবো যখন প্রিপেয়ার্ড হয়ে বসে উঠছি, তাই না? আর একটু একটু বেশি করে ওই বানানোর চেষ্টা করো। ঠিক আছে, আর যদি একটা বা দুটো মাত্র অ্যাড করে রাখো তোমার কাজ হিসেবে, ওটা কিন্তু দেখে মনে হবে তুমি অনেকটাই বিগিনার লেভেলে জাস্ট নিয়ে তুমি শিখছো। তো তোমাকে ভালো প্রজেক্টও দিতে হবে, এবং কোয়ান্টিটিও বাড়াতে হবে অ্যাড করে। ঠিক আছে, তোমরা একটা প্রজেক্ট নিয়ে আছো, ঠিক আছে, আমার প্রবলেম নেই তাতে, বাট টিভিতে দেওয়ার জন্য তোমাদের আরো তিনটে প্রজেক্ট থাকা উচিত। ঠিক আছে, তাহলে তোমরা নেক্সট দিন যেটা বললাম যে নতুন একটা ওয়েবসাইট তৈরি করে আনো, ধরে নাও এটা তোমরা সিভিতে অ্যাড করো। ঠিক আছে, সিরিয়াসলি বানিয়ে। আর নাদিমের যেটা মিউজিক অ্যাপটা ছিল ওটা সিভিতে অ্যাড করতে পারো। ঠিক আছে, সোমের যে মিউজিক অ্যাপটা আছে ওটাও অ্যাড করতে পারো, বাট ওটা যে এগুলো মডিফিকেশন গুলো বললাম ওগুলো সমেত ওগুলো করে নিয়ে তারপর করো। আমাকে দরকার পড়লে আরেকবার দেখিয়ে নিও করার আগে। ঠিক আছে, নিকনেরটা কি ছিল? নিকনেরটা জোম্যাটোরটা ছিল না? নিকনেরটা তো আমি ভুলে গেছি। আছে কি?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যে কোনো ডিভাইসে ঠিক আছে। নিপনেরটা পরে দেখে তো, নিপনের তোমারটাও অ্যাড করতে হবে, ঠিক আছে? আর এটা তো গোস্ত ছিল, গোস্ত এটা কমপ্লিট করে দিন না, জানি না। তোর কি নেট এসেছে? প্রবলেম আছে মনে হয়। ঠিক আছে, যদি গোস্ত শুনতে পাও তাহলে ওটা তো অ্যাড করতে পারো, করে দিই। হ্যাঁ, দেন মানে যেগুলো সংস এক্সেট্রা গুলো অ্যাড করে কথা বলছো। হ্যাঁ, না না না, গানের গানের নাম বলে জাস্ট তোমার দিতে ওটা প্রবলেম। দেখিও। তোমাদের সিগমার লিঙ্ক গুলো যদি আমি গ্রুপে শেয়ার করি তোমাদের প্রবলেম নেই? তাহলে বাকিরাও দেখতে পাবে। তারপরে কোনো ডাউট আছে আজকের মতো, মানে ক্লাস নেক্সট ক্লাস কি করবো? নেক্সট বার রাখবো না তারপরে সপ্তাহে রাখবো? তাই করি, কারণ আমার আর একটাই ক্লাস বাকি, আর শেষ করারও একটা তাড়া আছে। তো ঠিক আছে, ঠিক বলছো তো। সোমবারই রাখি তাহলে, তোমরাই তো আসছো তো, আখের ক্লাস। ঠিক আছে, কৌশিক স্যার লাস্ট ক্লাসে কি করি, হিসাব করিস? ঠিক আছে, কোশ্চেন গুলো ডিসকাস করবো। নেক্সট উইক তাহলে সোমবারই রাখবো তো? মঙ্গলবার তো যারা বলেছিল তারা এলোই না, তো তারা ঠিক আছে, তোমরা করো ভালো করে। ঠিক আছে? তাহলে আজ